দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ভারতের দিল্লিতে প্রবেশে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সোমবার দেশে ফিরে এসেছেন। বেলা 11:30টার দিকে তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। যদিও বিমানবন্দরে নেমে উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেননি। দিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার বিকেলে সাধারণ পাসপোর্টে ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যাত্রা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লিতে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তীতে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের দিকে তিনি দক্ষিণ এশিয়ার অনুবিভাগের মহাপরিচালকের সাথে দেখা করেন। উপদেষ্টা জাহিদুরের সাথে দিল্লি বিমানবন্দরে যে আচরণ করা হয়েছে তার জন্য তীব্র অসন্তোষ জানানো হয়। কূটনৈতিক চিঠি দিয়ে আগেই জানানোর পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে, যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। তথ্যপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। সীমান্তে পুশিন ইস্যুতে দুই দেশের সম্পর্কে যখন উত্তেজনার সৃষ্টি হয়েছে, তার মধ্যেই বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টার সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করল ভারত। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফেরাতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো। দুর্নীতি দমন কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেনজিরের বিরুদ্ধে জারি করা পরোয়ানা এবং নথিপত্র ইন্টারপোলের বাংলাদেশ শাখায় পাঠাবে। সাবেক একজন আইজিপি বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় দুবাই কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বেনজিরকে ফেরাতে পারে সরকার। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। আলোচিত সাবেক পুলিশ প্রধান ও আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়। এখন একটাই প্রশ্ন, কবে ফেরানো যাবে দুর্নীতি, শাপলা চত্বর, গুম ও খুনের মামলার এই আসামিকে? এ নিয়ে কাজ শুরু করেছে দুদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা পেশা বিবেচনা করে চিফ প্রসিকিউটর বলছেন, বেনজিরের বিরুদ্ধে ৩ মামলায় জারি করা পরোয়ানা ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হবে। যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্যে। এবং এটা আপনারা জানেন যে ওখানকার একটা প্রসিডিউর আছে যে তাদের ৩০ দিনের মধ্যে আমরা যখন কোনো এক্সট্রাডিশনের আবেদন করা হয় সেখানকার প্রসিকিউটরের কাছে সেটা উপস্থাপন করা হয়। প্রসিকিউটর এটা আপিল আকারে তাদের আদালতে উপস্থাপন করে, আদালতের অনুমতি সাপেক্ষে সেই বন্দীকে ফেরত পাঠানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলেই বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়। আর সেই সরকার পতনের পর বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতি সহ ৬টি মামলা করেছে দুদক। আমরা গতকালকে থেকে কাজ শুরু করে দিয়েছি। এমনকি দুদকের চাওয়া রেড নোটিশের আলোকেই বেনজিরকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। কমিশন বলছে, তাকে ফেরাতে কার্যক্রম শুরু হয়েছে। আমরা মূলত দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাবে, রিকোয়েস্ট লেটার পাঠাবে পুলিশ হেডকোয়ার্টার্সে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট চ্যানেল হয়ে আবেদনটা যাবে। এই প্রক্রিয়াটাতে আসলে অনেকগুলো কাজ আছে। তদন্ত কর্মকর্তা আজকে পারেন আজকেই যাবে, অথবা যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে সাধারণত
বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে এক দেশ থেকে আসামি অন্য দেশে আনা হয়। দুবাইয়ের সাথে সেই চুক্তি নেই বাংলাদেশের। তাহলে বেনজিরকে কিভাবে ফেরাবে সরকার? সাবেক আইজিপি বাহারুল আলম জানান, এর আগেও দুবাই থেকে আসামি ফেরানোর নজির আছে। বেনজিরের ক্ষেত্রে কি করা যায় সেটাও তুলে ধরেন তিনি। কয়েকদিন আগেও তো আরব এমিরেটস থেকে আসলো খুনের মামলার আসামি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগের ফলে ডিসিশনটা হবে। ইন অল প্রবাবিলিটি তাকে তারা ফেরত দিবে, যেহেতু তারা অ্যারেস্ট করেছে, বোঝাই যায় অ্যারেস্ট তো করেছে রেড নোটিশের প্রেক্ষিতে। কাজেই এটা এক ধরনের পজিটিভ ইয়ে। এর আগে দুবাই পলাতক পুলিশ খুনের মামলার আসামি আরব খানের বিষয়টি এখনো সুরাহা করতে পারেনি সরকার। বেনজিরের সাথে আরবের যোগসূত্র নিয়েও আলোচনা আছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। ইসলামী ব্যাংক গ্রাহকদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন নতুন পর্ষদ প্রধান জহির হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পুরনো বোর্ড ভেঙে দেওয়ার পরও আস্থা ফেরেনি গ্রাহকদের মধ্যে। অনেকেই তুলে নিচ্ছেন আমানত। আর তারল্য স্বাভাবিক করতে আজও আরও ২৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ২ দিনে দেয়া হলো ৫,০০০ কোটি টাকা। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। টানা কয়েক সপ্তাহ অস্থিরতা, আমানতকারীদের উদ্বেগ আর টাকা তোলার চাপে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। রোববার সব ধরনের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। দায়িত্ব নেওয়ার পরদিনই গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশ্বাস দেন সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার। আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আজকে থেকে আমরা আর পেছনের দিকে তাকাবো না, পিছনে ফেরার দরকার নেই। আমানতকারীরা আপনার নির্বিঘ্নে কাজ করবে। আজ গেল কয়েকদিনে টাকা তোলার চাপে তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক। তা কাটাতে রবি সোমবার ২ দফায় ৫,০০০ কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রয়োজনে আরও ২৫০০ কোটি টাকা সহায়তার আবেদন করা হবে। আজকে অ্যাকাউন্ট ক্লোজিংয়ের হার ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। ৪ ভাগের 1 ভাগে নেমে আসছে। হ্যাঁ পাইছি, কিন্তু সেটা আমরা তো টাকা পাইলে আমরা খরচ করবো না। আমরা গতকালকে যা পাইছি সেটাও ওইভাবে খরচ করে নাই। এখানে বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্টিং এর ব্যাপার আছে, আমরা কোথায় খরচ করতেছি তারা মনিটর করতেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনরত গ্রাহকরা। জানান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করতে হবে দ্রুত। দলীয় কোনো ব্যক্তিকে যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে দেওয়া হয়, আমরা সচেতন গ্রাহক ফোরাম সেটা কোনোভাবেই মেনে নেব না। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন, স্থিতিশীলতা, সুশাসন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করব। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। দলীয় নয়, গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার নতুন বাংলাদেশ গড়তে যে পরিবর্তনের সূচনা করেছে, সেখানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিভিশনের প্রধান নির্বাহী এবং সম্পাদকদের দীর্ঘ বৈঠক শেষে এসব কথা জানান তার প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, মানুষের বিবেক এবং মূল্যবোধ জাগাতে সাংবাদিকদের ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের পর দেশের টেলিভিশন চ্যানেলগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে দুপুর ১:৩০টায় শুরু হয় বৈঠক, চলে ২ ঘন্টারও বেশি। সেখানে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান বার্তা সম্পাদকরা অংশ নেন। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন টেলিভিশনের কর্তা ব্যক্তিরা। জানান, অতীতের মতো দলীয় নয়, সত্যিকারের সাংবাদিকতা দেখতে চান প্রধানমন্ত্রী। তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তো আস্তে এগুলোর মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি,
সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। প্রথমত হচ্ছে যে ওয়েস বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে, সেই ধাপে যেন এগিয়ে যেতে পারে। প্রেস সচিব সালেহ শিবলি জানান, রাজনীতির পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ ও সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করতে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাটে মাঠে ঘাটে সবসময় শুধুমাত্র রাজনীতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধগুলো রয়েছে, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। গণমাধ্যমের চলমান সংকটগুলো সমাধানের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভবত আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। শফিকুল হক, ৭১, ঢাকা। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সংবাদ মাধ্যমের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীন গতিতে ফিরিয়ে আনতে চায় বর্তমান সরকার। সংবাদ মাধ্যমে ভিন্নতা থাকলেও কিছু মৌলিক বিষয়ে একমত না হলে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহিরা ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আলোচনা সভায় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির জোর দাবি জানান। বিগত সময়ে দাসর সাংবাদিকতা এত বেড়ে গিয়েছিল যে দলীয় ক্যাডার আর সাংবাদিকদের মধ্যে বা কিছু কিছু সম্পাদকের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর ছিল। ইথিক্যাল জার্নালিজমের পরিবেশটা ফিরে আসুক এবং সেই প্রয়াসে ওনারা কথা বলছেন। কিন্তু যদি ভাবেন যে ফ্যাসিবাদদের ধূসর থেকে আমরা ভুলে গেছি, সরি টু সে আমরা ভুলি নাই। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, তবে যারা ফ্যাসিস্ট শক্তিকে সহযোগিতা করেছে তাদের বিষয়ে কোনো ছাড় নয়। ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্যর একটা পূর্ব শর্ত আছে, সেটা হলো আত্মশুদ্ধি করতে হবে। যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছেন তারা যদি ঐক্যে আসতে চান, ঐক্যে আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের আত্মশুদ্ধি করে আসতে হবে। এই সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মতের ভিন্নতা থাকলেও মুক্ত সাংবাদিকতার স্বার্থে সবাইকে এক হতে হবে। গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা, যা চর্চা করতে গেলে কোনো না কোনো দর্শন এবং আদর্শকে তার ধারণ করতেই হয়, এবং অবশ্যই সচেতন সাংবাদিকরা সচেতনভাবেই তার কলমের মধ্যেই এই চিন্তা এবং এই চেতনা নিহিত থাকে। অতএব এই পেশা রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চায়। এই লক্ষ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সাংবাদিক সংগঠনগুলোর সহযোগিতা চান মন্ত্রী। আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। মাহিরা ইসলাম, ৭১, ঢাকা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা করেনি নিহতের পরিবার। ঘটনার আগে এবং পরে সিসি ক্যামেরার ফুটেজে অস্ত্রধারী সন্ত্রাসীদের চলাফেরার দৃশ্য ভাইরাল হলেও এখনও তাদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করা যায়নি। চট্টগ্রামের পুলিশ সুপার জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত এবং খুনিদের ধরতে অভিযান চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল অস্ত্রধারী এলাকায় অবস্থান নিয়ে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পরই গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়তলি চৌমুহনী এলাকা।
শনিবার দুপুর 1:30টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। পরিবারের দাবি, রাজনৈতিকভাবে তার ক্রমবর্ধমান সাফল্যে ঈর্ষান্বিত একটি পক্ষ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলার বিষয় নিয়ে ওরা প্রশাসনিকভাবে ইনভেস্টিগেশন করতেছে, ওরা অনেকটা শিওর হয়ে গেছে, ফুটেজে চলে আসছে, আপনিও দেখছেন আমিও দেখছি, পত্রিকায় নিয়েও আছে। হ্যাঁ, মামলা তো হবে। আপনি একটা মত দিলেন, আরেকজন একটা মত দিল, তাদের মধ্যে একটা দ্বিমত সৃষ্টি হলো, আবার এগুলো ঠিক হয়ে যায়। এরকম এর সাথে বেশি কিছু কোনো সময় রাজনৈতিক দ্বিমত ছিল না। ও এখানে ডেজার আসতে দিচ্ছে না, মানে বালি উঠাইতে পারবে না, বালি বন্ধ। এখানে রাঙ্গুনিয়া উপজেলায় বালি কেউ গিয়া করতে পারবে না, এটা কারণ এলাকার ক্ষতি হচ্ছে সেই জন্য। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচার নিশ্চিত করা। সে তো কখনো কোনো ইলিগাল কোনো কিছু করে নাই। ইলিগাল কোনো কিছু করলে তাহলে একটা কথা ছিল, সে তো মানুষের উপর অত্যাচার করে নাই। অনেক চেষ্টা করছে মানে বাঁচাবার জন্য, তাই বাঁচতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তবে এই রিপোর্ট নেওয়া পর্যন্ত নিহতের পরিবার কোনো মামলা দায়ের করেনি। এখন একটাই বাকি, সেটা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই এই যে চিহ্নিত যারা আছে, তবে আমরা চেষ্টা করতেছি এবং শতভাগ আপনাদের এই যে সবার মাধ্যমে বলতে চাই, আমরা শতভাগ আন্তরিকতার সাথে এবং যত আমার চেষ্টা করা লাগে, যত শ্রম দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ। একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ফ্যামিলি কার্ড বিতরণে নতুন অর্থবছরে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রম রাজনৈতিক কাউকে সম্পৃক্ত করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের ভেরিফিকেশনে 5টি রোহিঙ্গা পরিবার পাওয়া গেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে 6 মাস পর পর অডিট করা হবে বলেও জানান সমাজ কল্যাণমন্ত্রী। আজ সচিবালয়ে এক বৈঠকে তারা এসব কথা বলেন। শারমিন নীরার রিপোর্ট। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই পাইলট আকারে চালু হয় ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নের জন্য বিএনপি সরকারের এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি আনে নির্ময়ের পরিবারের। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড বিষয়ক বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, 4 বছরে 4 কোটি পরিবারকে কার্ড দেয়া হবে। শুধু তাই নয়, স্বচ্ছতা আনতে দলীয় কাউকে সম্পৃক্ত করা হবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের ভেরিফিকেশনে 5টি রোহিঙ্গা পরিবারকে পাওয়া গেছে। এনআইডি কার্ড না থাকায় দেওয়া হয়নি। স্বচ্ছতা নিশ্চিত করতে 6 মাস পর পর অডিট করা হবে। আইডেন্টিফাই করেছি, এক্সক্লুড করেছি। কাজেই আমরা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করেছি পাইলটিং, সেগুলোকে অ্যাড্রেস করে নীতিমালাটা সংশোধন করা হয়েছে, আপডেটিং করা হয়েছে। এবং ওই যে একটা প্রশ্ন করেছেন যে বিয়ে করেছে, তার পরবর্তী স্ত্রী মারা গেছে, 2টি বাচ্চা আছে, ওই পরিবার কিভাবে পাবে সেটাও ফ্যামিলি কার্ডের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কাজেই এইখানে কোনো পরিবারই এক্সক্লুডেড হবে না এবং হওয়ার কোনো সুযোগ নেই। বাজেট পরবর্তী গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করে পরে তা সমৃদ্ধ করাই এই বাজেটের বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোন বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অতদূর জানি না। বলেন, সবার কথা মাথায় রেখেই বাজেট দেওয়া হয়েছে। আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম, দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। আবাসন খাতে দ্বৈত কর নীতি প্রত্যাহার, নিবন্ধন খরচ কমিয়ে 7% করা এবং নির্মাণ সামগ্রীর উপর আরোপ করা বর্ধিত কর প্রত্যাহার চেয়েছেন আবাসন ব্যবসায়ীরা। তবে বাজেটে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছেন। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন রিহ্যাবের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল ইসলাম। আবাসন ব্যবসায় প্রায় 269 খাত এবং 50 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। সব মিলিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান 16%।
প্রস্তাবিত বাজেট নিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের প্রতিক্রিয়ায় জানানো হয় নানামুখী কর বসিয়ে আবাসন খাতকে রাজস্ব আহরণের মেশিন বানাতে চাচ্ছে সরকার। আমাদের যে রেজিস্ট্রেশন খরচ এশিয়ার মধ্যে এটা সর্বোচ্চ। সরকারের বিভিন্ন দপ্তরে বাজেট সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক আমরা করেছি, কিন্তু আমাদের এই দাবি বিবেচনা করা হয়নি। রিহাব প্রেসিডেন্ট জানান, নির্মাণ সামগ্রীর উপর 10 থেকে 25% কর বাড়ানো হয়েছে, যা ফ্ল্যাটের দাম বৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। করের চাপ, নীতি সহায়তার ঘাটতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবে এই খাত ধীরে ধীরে স্থবিরতার দিকে অগ্রসর হচ্ছে। ফলে একটি সম্ভাবনার খাত আজ মারাত্মক ঝুঁকির মধ্যে অবস্থান করছে। ভবন নির্মাণে জমির মালিককে পরিশোধ করা সাইনিং মানির 15% কর দেওয়া হয়। ফ্ল্যাটের উপর প্রস্তাবিত বাজেটে জমির মালিককে 15% কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন আইনে যেটা করা হয়েছে, আপনি হয়তো 5টা ফ্ল্যাট পাবেন, আমি 5টা ফ্ল্যাট পাবো, 5টা ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার উপরে 15% ট্যাক্স দিয়েছেন। এইটি একটি মারাত্মক সাংঘর্ষিক এবং জনগণ অর্থাৎ যাদের জমি রয়েছে এবং সাধারণ ক্রেতা তাদের উপরে একটি বোঝা করে দেওয়া হচ্ছে। তবে আবাসন খাতে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে রিহাব। অপ্রদর্শিত অর্থ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে অবস্থান করছে। সে অর্থ যদি আবাসন সহ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ পায়, তাহলে তা অর্থনীতি মূলধারায় ফিরে আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে। আবাসন ব্যবসায়ীদের দাবিগুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হলে সরকার নির্ধারিত প্রবৃদ্ধি 6.5% অর্জন সম্ভব হবে বলেও আশা করছে রিহাব। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। আদ্দিন হাসপাতালে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে দাবি করেছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ মহিউদ্দিন। একই সঙ্গে হাসপাতাল টিকিয়ে রাখতে সরকারের পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে ডাক্তার শেখ মহিউদ্দিন জানান, শিশু মৃত্যুর ঘটনায় সরকার যে প্রতিবেদন দিয়েছে তার ভিত্তিতে এরই মধ্যে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী হাসপাতালের প্রতিটি কক্ষের কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং তা দ্রুত সহনীয় মাত্রায় আনার কাজ চলছে। এছাড়াও ভবন থেকে বেকারি স্থানান্তরের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। তার দাবি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় শিশু মৃত্যুর তথ্য সঠিক নয়। লাইসেন্স বাতিল এবং হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল আপিল করা হবে বলেও তিনি জানান। ভেন্টিলেশনের যে কারণ আমরা খুঁজতে যেয়ে দেখছি যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনও যারা এক্সপার্ট তারা মনে করেন না, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশুর মৃত্যু হতে পারে। আমি তার পেছনে টাকা নিয়ে ঘুরে নিই। সরকার আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সরকারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কোনো প্রত্যাশা করি না। আমরা চাই যে সরকার যে সমস্ত আমাদের মধ্যে গ্যাপ আছে সেটা ঠিক করে আমাদের ভিতরে আবার লাইসেন্স পুনরায় ফিরে পাবো, এটাই প্রত্যাশা করি। কুষ্টিয়া সীমান্তে টানা প্রায় 4 দিন শূন্য রেখায় থাকা 12 জনকে অবশেষে ফেরত নিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর সকালে তাদেরকে ফেরত নেওয়া হয়। এদিকে গতরাতে লালমনিরহাটের 2টি সীমান্ত দিয়ে 5 জনের পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অন্যান্য সীমান্তে বিজিবির সাথে রাত দিন পাহারা দিচ্ছে গ্রামবাসীও। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। 4 নারী, 4 জন পুরুষ ও 4 শিশুকে কুষ্টিয়ার চরবিল গাথুয়ার সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের ভারতে পুশব্যাক করে বিজিবি এবং এলাকাবাসী। এরপর থেকে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছিল তারা। 4 দিন পর বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের পর সোমবার সকালে ওই 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জের 2টি সীমান্ত দিয়ে রবিবার রাতে 5 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। এর আগে রবিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। পরে তাকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য করে বিএসএফ। দিনের বেলায় সীমান্তে পুশিন উত্তেজনা কিছুটা কম হলেও রাতের আধারে পুশিন চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করতে টহল জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারাও। পিন্টু হাজং, 71। নাচ, গান আর সুরের মূর্ছনায় আশার বরণ হলো রাজধানীতে।
শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ অংশ নেন বর্ষা উদযাপনের এই আয়োজনে। মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সহ প্রকৃতির মেলবন্ধনে নতুনভাবে আবদ্ধ হতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে আশা সংস্কৃতি প্রেমীদের। আয়োজকরা বলছেন, বর্ষা উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম পরিচিত পাবে প্রাণ প্রকৃতির সঙ্গে। আব্দুল রশিদের ছবিতে শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। মেঘের ডাক, ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা আর বাতাসে ভেজা মাটির গন্ধ কিংবা পানিতে টইটম্বুর খালবিল, প্রকৃতির এমন চরিত্রে যেন নতুন রূপ পায় বর্ষা। বর্ষার মৌসুমকে বরণ করে নিতে আষাঢ়ের প্রথম দিনেই এই বর্ষা উৎসবের আয়োজন। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, এমন গানের তালে তালে এখানে যেমন ছিল দলীয় নৃত্য পরিবেশনা, তেমনি আবৃত্তি, গান ও সুরের মূর্ছনায় মেতে ওঠে এই সাংস্কৃতিক প্রাঙ্গণ। প্রকৃতির প্রতি আবেগ কিংবা গান ও সুরে প্রাণ প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে উপভোগ করতে বর্ষা উদযাপনে আসে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের সংস্কৃতি প্রেমীরা। মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন কতটা গুরুত্বপূর্ণ তা উঠে আসে সবার বক্তব্যে। বৃষ্টির গন্ধ, মাটির ভেজা মাটির গন্ধ, সবকিছুরই অনুভূতি পাচ্ছি আমরা। শুধুমাত্র এআই, ইন্টারনেট এই সবকিছুর মধ্যে নিজেদেরকে আটকে রেখেছে। তারা আজকের এই অনুষ্ঠানে বাইরে এসে দেখুক যে আসলে প্রকৃতিকে এড়িয়ে, প্রকৃতিকে ছাড়িয়ে কিছুই করা যাচ্ছে না। তো বর্ষার গান আছে, বসন্তের গান আছে, বাচ্চাদেরকে আমরা যত সম্পৃক্ত করবো ওরা এগুলো ততই জানতে পারবে, বুঝতে পারবে। আমরা প্রজন্মকে জানান দিচ্ছি ঋতু এসেছে, বর্ষা এসেছে, চলো উদযাপন করে, চলো বৃষ্টিতে ভিজি। আয়োজকরা জানালেন, নতুন প্রজন্মের কাছে বর্ষার প্রাণ প্রকৃতি তুলে ধরতেই এমন আয়োজন।